নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোটামুটিভাবে যত দিন যাচ্ছে পাকিস্তান নিজের কোনো না কোনো কৃতকর্মের ফলে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছে। সেটা পিওজেকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরের আন্দোলন নিয়েই হোক, বা ইভেন সিন্ধু নদীর জল চুক্তি আপাতত হোল্ডে রাখার ফলে সিন্ধু এবং বালুচিস্তান প্রদেশে যে ধরনের দুর্ভোগের সম্মুখীন হয়েছে পাকিস্তান, সেটা নিয়েই হোক, বা ইভেন ওভারঅল আইএমএফের খাতায় সবথেকে বড় ঋণ গ্রহীতা হিসেবেই দেশটা যে চলে এসছে সেটা নিয়েও হোক, মানে অর্থাৎ পয়সা কড়ির দিক থেকে হোক, যেভাবেই হোক না কেন প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো ঘটনার জন্য পাকিস্তানের কোনো না কোনো শিরা সংক্রান্তির অবস্থা এসছে। বাট এটাও প্রথমেই কোনো ভনিতা না করে আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপাতত যেরকম অবস্থা চলছে তাতে নিয়ার ফিউচারে, আমি এটা এরকমভাবে, আমি জ্যোতিষী নই, কাজে কখনোই বলি না যে এটা 1 মাসের মধ্যে হবে বা 1 বছরের মধ্যে হবে, বাট নিয়ার ফিউচারে এই জলকে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা যুদ্ধ বাঁধবে। আমি এটা বলছি না যে যুদ্ধের মতন অবস্থা, তার থেকে ওয়ার্স্ট কন্ডিশন হবেই হবে। এবং যে পরবর্তী যে যুদ্ধ বা যুদ্ধ টাইপস যা কিছুই হোক না কেন, সেটা কিন্তু অপারেশন সিঁদুরের চাইতে বৃহত্তর ভাবে হবে, তার মারণ ক্ষমতার দিক থেকে, তার ডিউরেশনের দিক থেকে দুভাবেই, এবং সেটার জন্য দুটো দেশকেই কিন্তু প্রস্তুত থাকতে হবে। সব থেকে বড় কথা, এবং এটা কখনো ভাববেন না যে কোনো পক্ষের কোনো ক্ষয়ক্ষতি হবে না, মানে আমি টু বি ভেরি স্পেসিফিক অন অনেস্ট উইথ ইউ অল, ইন্ডিয়ার কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা ভাববেন না, হবে, কিন্তু পাকিস্তানের ক্ষতি হবে তার থেকে অনেক 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 গুণ বেশি। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার ক্ষতি পাকিস্তান করবে না, পাকিস্তানকে দিয়ে করানো হবে। এবং সেক্ষেত্রে চায়না একটা মানে সাইলেন্টলি একটা 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 রোল প্লে করবে। চায়না ডেফিনেটলি সেখানে সাইলেন্টলি ইউএসেরও কোনো না কোনো ইনভলভমেন্ট থাকবে, মানে ওই ধৃতরাষ্ট্রের মতন চোখ বন্ধ করে কোনো একটা জিনিসকে হতে দেওয়া, এরকম একটা থাকবে ইউএসের তরফ থেকে। বাট চায়না ইনডাইরেক্টলি কিন্তু, মানে অলিখিতভাবে পাকিস্তানকে হেল্প করবে, সেটা ফিনান্সিয়ালি এবং সেটা অস্ত্রশস্ত্র দিয়ে। পাকিস্তানের একার ক্ষমতায়, আবারও বলছি পাকিস্তানের একার ক্ষমতায়, তৃতীয়বার বলছি পাকিস্তানের একার ক্ষমতায়, আগামী 100 বছর কেন, আগামী 100 জন্মেও পাকিস্তান কোনোদিন ভারতবর্ষকে টাচ করতে পারবে না। আজকের দিনে ভারতবর্ষ ফিনান্সিয়ালি, তার ডিফেন্স সিস্টেম অনুযায়ী, তার টেকনোলজি দিয়ে, গভর্নমেন্টের লিডারশিপের কোয়ালিটি দিয়ে, যে কোনো অ্যাসপেক্টে যদি আপনি খেয়াল করেন বা দেখেন বা নিউট্রালি যদি বলেন, গোয়ার তুমি করে কোনো কথা বলে লাভ নেই, বা ওই আমি বাংলাদেশি বলে ভারতবর্ষের কি বলে পাকিস্তানি ভারতবর্ষকে খেয়ে দেবে, ওই সমস্ত বেসলেস বোকা বোকা যুক্তি, মানে ছেঁতো যুক্তি যাকে খুব মানে কলোকিয়াল বাংলায় বলা হয়, ওই সমস্ত অশিক্ষিতের মতন কথা না। শিক্ষিত হিসেবে যদি বলি, পড়াশোনা করে যদি কোনো কথা বলি, তাহলে ভারতবর্ষেরও ডেফিনেটলি ক্ষতি হবে। সেই ক্ষতিটা পাকিস্তানের একার ক্যাপাসিটিতে হবে না। আবারও বলছি, চায়না সাইলেন্টলি ঢুকবে, এবং চায়না অবশ্যই পাকিস্তানের ফেভারে বা পরে, গতবারেও মানে এর আগের ঘটনাগুলোতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর ইউএসএ অনেকটাই মহাভারতের ধৃতরাষ্ট্রের মতন চোখ বাঁধা অবস্থাতে সাইলেন্ট থেকে নীরবে সম্মতি জানানোর মতন একটা সিচুয়েশন থাকবে, বাট তাতে কোনো চিন্তার কিছু নেই। আগামী দিনেও ভারতবর্ষ একা 100 থেকেও অনেক বেশি পাকিস্তানকে সামলানোর জন্য। আর যদি বলেন কোন কোন মহাশক্তি বা কোন কোন ভালো পাওয়ারফুল কান্ট্রি ইন্ডিয়াকে ফেভার করবে, অবশ্যই লিখিতভাবে অলিখিতভাবে, কারণ রাশিয়ার আর আমেরিকার মধ্যে এইটাই হচ্ছে পার্থক্য। রাশিয়া যেটাই করুক না কেন, সেটা বুক ঠুকে মানে ওপেনলি করে, তাতে কোনো রাগ ঢাক নেই। ওই ঘ্যামটা নিচে কি বলে, ঘুমটার নিচে ঘ্যামটা নাচ, ওই রকম ওটা রাশিয়া করে না। ফলে লিখিত এবং অলিখিত দুভাবেই রাশিয়া ইন্ডিয়ার ফেভারেই থাকবে বা ইন্ডিয়ার ফরে থাকবে। ইসরায়েল অবশ্যই ইন্ডিয়ার ফেভারে থাকবে। কিছু ইসলামিক কান্ট্রিজও থাকবে, তার মধ্যে ইউএইকেও পাবেন, সৌদিকেও পাবেন। সৌদি যতই আমাদের কিনা পাকিস্তানের সঙ্গে এগ্রিমেন্ট করুক না কেন, ওটা ঠিক আছে, ওটা এগ্রিমেন্ট অনেকে জিও পলিটিক্সে অনেক কিছু উপরে দেখানো হয়, আর ভিতরে অন্যরকম চলে। যাই হোক, আপাতত আমাদের টপিকেই থাকি, সেটা হচ্ছে আগামী দিনে কোনো না কোনো সময় কোনো না কোনো একটা ইস্যু নিয়ে, যার মধ্যে প্রবল চান্স হচ্ছে এই সিন্ধু জল চুক্তিকে সামনে রেখে একটা কোনো না কোনো বিভেদ তৈরি হবে, যে বিভেদটা হঠাৎ করে অ্যাগ্রাভেট করবে এবং আগামী দিনে একটা সিচুয়েশন তৈরি হবে। এবারে অনেকেই বলতে পারি যে হঠাৎ করে সিন্ধু নদীর এই চুক্তি বা সিন্ধু জল চুক্তি নিয়েই কেন আলোচনা করছি। তার কারণ হচ্ছে, যদি দেখি 1960 সালের 19শে সেপ্টেম্বর অ্যাকচুয়ালি এই সিন্ধু জল চুক্তিটা হয়েছিল। 1960 সালের 19শে সেপ্টেম্বর, অর্থাৎ
বিগত 65 বছরে এতগুলো ভারত পাকিস্তানের যুদ্ধ, এতগুলো টেরোরিস্ট অর টেরর অ্যাটাক বা টেরোরিস্ট অ্যাটাক এবং এতগুলো ঘটনা ঘটে যাওয়ার পরেও কোনোদিন ভারতবর্ষ সিন্ধু জল চুক্তিকে হোল্ডে রাখেনি বা সিন্ধু জল চুক্তিকে সরিয়ে কোনো কথা হবে না এইটা ওপেনলি ডিক্লেয়ার করেনি। এই প্রথম 2025-এর এপ্রিল মাসে একটা মানে ঘটনা ঘটলো যেটা, তারপরে এই প্রথমবার ভারত এত স্ট্রংলি একটা অ্যাকশন নিল এবং নেওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে এই সিন্ধু জল চুক্তিকে আপাতত হোল্ডে রাখা হয়েছে। এবার আপাতত হোল্ডে রাখা হয়েছে বলতে আমি এই জিনিসটা খুব ভালো করে ক্লিয়ার করে দিই, এর আগের আমার ভিডিওতেও ক্লিয়ার করেছি, এখনও ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে মানে 3টে নদীর জল হচ্ছে পাকিস্তানের কাছে আছে আর 3টে নদীর জল হচ্ছে ভারতবর্ষের কাছে আছে। ফলে সেইটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা জল চুক্তি হয় জেনারেলি 50-50, অর্থাৎ 50% জল আমার দিকে, 50% জল সামনের দেশটার দিকে, এইটা হয়। কিন্তু এই প্রথম যদি দেখি তাহলে একটা মানে একটা কিরকম জগা খিচুড়ি মার্কা একটা এগ্রিমেন্ট হয়েছে, জল চুক্তি হয়েছে, যে জল চুক্তিতে নিজের দেশের ক্ষতি করে কেউ যে চুক্তিতে এগোয় এই প্রথম আমরা দেখলাম। সেটা হচ্ছে ভারতবর্ষ পাবে টোটাল জলের 20% আর পাকিস্তান পাবে 80%। এটা হলো মানে একদম জিস্টে যদি সিন্ধু জল চুক্তিকে বলি। এবং রাভি, বিয়াস আর শতদ্রু এই 3টে নদীর জল পাবে হচ্ছে ভারতবর্ষ, আর সিন্ধু, ঝেলাম আর চিনাব এই 3টে নদীর জল পাবে হচ্ছে পাকিস্তান। সেদিক থেকে দেখতে গেলে এই সিন্ধু, ঝিলাম আর চিনাবের জলের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ। এবারে এই 80% জল এরা পাবে আর 20% জল ভারতবর্ষ পাবে। শুধু এইটা নয়, আমার আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও একবার ইনফরমেশনের জন্য বলছি, শুধু এইটা নয়, এছাড়াও সেই সময় দাঁড়িয়ে অর্থাৎ 1960 সালে দাঁড়িয়ে $174 মিলিয়ন, আবারও বলছি $174 মিলিয়ন, যেটা আজকের ভারত মানে আজকের যদি কারেন্সিতে আমি কনভার্ট করি এবং তার যদি অ্যাপ্রিসিয়েশন দেখি সেই সময়ের হিসাবে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এইটার ভ্যালুয়েশন হয় 16,000 কোটি টাকা। অর্থাৎ ভারতবর্ষ 80% জলও দিল, আবার 16,000 কোটি টাকা পাকিস্তানকে দিল, পাকিস্তান যাতে সেই জলগুলোর প্রপার ইউটিলাইজেশন করে, অর্থাৎ ড্যাম তৈরি করা বা ক্যানেল কাটা সেই সবগুলোর জন্য। পাকিস্তান সেটা নিয়ে চুরি করলো বা সেইটা নিয়ে টেরোরিজম অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করলো, সেই পয়সাটা বেসিক্যালি ভারতবর্ষের জন্য ইউজ হলো, এগুলো আর নতুন কিছু নয়। তো এই প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে সিন্ধু জল চুক্তিতে ভারতবর্ষের যে 20% জল ছিল সেটা এর আগের এতগুলো গভর্নমেন্টের ক্ষেত্রেও প্রপার সেটার ইউটিলাইজেশন ছিল না, যার ফলে ইউটিলাইজেশন না হওয়ার ফলে সেই যে 20%-এর জলটা ভারতবর্ষে সেটারও একটা বড় অংশ কিন্তু পাকিস্তানের কাছে চলে যেত। এই প্রথম ভারতবর্ষ ঠিকঠাকভাবে মাথা লাগিয়ে বিভিন্ন চ্যানেল তৈরি করতে শুরু করলো বা বিভিন্ন ক্যানাল বানাতে শুরু করলো। আর যেটা করলো সেটা হচ্ছে ভারতবর্ষের যে সমস্ত ড্যামগুলো আছে সেই সব ড্যামের নিচের অংশে যেখানে বাঁধের ফলে বা জলটা আটকে থাকার ফলে যেখানে পলি এবং পাথর, কাঁকড় এইগুলো যেগুলো জমে গিয়েছিল সেইগুলোকে ড্রেজিং করে পরিষ্কার করতে শুরু করলো। ফলে সেইগুলোকে পরিষ্কার করলো এবং নিচের অংশের স্লুইস গেটগুলো খুলে দেওয়া হলো যতগুলো বাঁধ ছিল। ফলে এই জল বেরিয়ে গিয়ে ভারতবর্ষের প্রত্যেকটা ড্যামের আজকের দিনে দাঁড়িয়ে জল ধরে রাখার ক্যাপাসিটি ডাবল হলো, অর্থাৎ প্রপার ইউটিলাইজেশন হলো। আগে ছিল যা ক্যাপাসিটি ছিল সেই পরিমাণ জল ধরে রাখা যেত না, তার কারণ হচ্ছে নিচের ভাগে পলি, কাঁকড় এইগুলো জমে গিয়ে ওই অংশটা ভরাট হয়ে থাকতো বা কাদা পাঁক হয়ে থাকতো, যার ফলে যতটা জল ধরে রাখার ক্ষমতা ছিল সেটা প্রপার ইউটিলাইজেশন হতো না। এছাড়া বাকি যে জলগুলো ছিল সেই মানে বাকি যে নদীর জলগুলো সেগুলো যেহেতু ক্যানেল বা চ্যানেল করা ছিল না, যার ফলে সেই জলগুলো ফাইনালি বয়ে চলে যেত পাকিস্তানের দিকে, পাকিস্তানেরও কোনো তার প্রপার ইউটিলাইজেশন হতো না। ফলে সেই জলগুলো সমস্ত জল গিয়ে চলে যেত হচ্ছে আরব সাগরে, গিয়ে নোনা জলে মিশত। কিন্তু এই প্রথম ভারতবর্ষ যেটা করলো সেটা হচ্ছে ভারতবর্ষের জলের যে স্রোত সেগুলোর মধ্যে ক্যানেল বা চ্যানেল করতে শুরু করলো। দেখবেন বিভিন্ন নদীর সঙ্গে এখন বিভিন্ন নদীর যোগ করে বিভিন্ন ক্যানেল তৈরি করে দিয়েছে ভারতবর্ষ, যার ফলে প্রত্যেকটা নদীর এক একটা নদীর সঙ্গে আরেকটা নদীর ক্যানেলের মাধ্যমে জলটার ডিস্ট্রিবিউশন বেটার হয়ে গেছে। এই নয় যে ভারতবর্ষ পাকিস্তানের জল মেরে দিয়েছে, তা কিন্তু নয়। ভারতবর্ষ ভারতের ভাগের যে জল ছিল সেটার অ্যাকচুয়াল ইউটিলাইজেশনটা শুরু করলো, যার ফলে যা প্রপার ইনফ্রাস্ট্রাকচারে যেরকমভাবে কাজ হচ্ছে তাতে দেখা গেছে একটা হিসাব করে 2028-এর অগাস্ট, আবারও বলছি 2028-এর জুন মাসের মধ্যে
ভারতবর্ষ তার টোটাল প্রজেক্টের কাজ কমপ্লিট করে দেবে, যার ফলে ভারতবর্ষের 20% জলের আর কোনো জল এক্সট্রা যেটা আগে পাকিস্তানে চলে যাচ্ছিল সেটা আর যাবে না। এটা ইনশিওর করে দেওয়া হয়েছে এবং ভারতবর্ষের মিনিস্ট্রি লেভেল থেকেই কিন্তু এটা ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে 2028 জুনের মধ্যে লাস্ট সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন ভারতবর্ষের ভাগের যে জলটা সেই জলটা কিন্তু আর বয়ে যাবে না। এবার এই যে ভারতবর্ষে যে জলের প্রপার চ্যানেলাইজেশন বা ইউটিলাইজেশন, এটা পাকিস্তান আগেও কোনোদিন করেনি, এখনও করছে না। তার কারণ হচ্ছে পাকিস্তান বেসিক্যালি ফুললি তো একটা করাপ্টেড দেশ, এবং করাপ্টেড দেশ এবং এর পুরোটাই হচ্ছে মিলিটারি পাওয়ারে। বাদ বাকি নামকাওয়াস্তে একটা প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট, অ্যাকচুয়ালি তো কারোরই ক্ষমতা নেই, ক্ষমতাটা আছে আর্মির কাছে। ফলে আর্মি যেরমভাবে চলে, এবং পাকিস্তানের আর্মি মানে প্রত্যেকটা, বলা হয় এটা একটা প্রভাব আছে যে প্রত্যেকটা দেশের নিজস্ব আর্মি আছে। পাকিস্তানের আর্মি হচ্ছে এমন একটা আর্মি যে আর্মির নিজস্ব দেশ আছে, অর্থাৎ দেশের আর্মি থাকে, আর পাকিস্তানের হচ্ছে আর্মির দেশ আছে, অর্থাৎ পাকিস্তানের আর্মির দেশটার নাম হচ্ছে পাকিস্তান। কাজে পাকিস্তানের পুরো আর্মিটা একটা করাপ্টেড জোন, বা সেখান থেকে একটা করাপশনের থ্রুতে বহু কোটি টাকার ব্যবসা হয়, যার ফলে পাকিস্তানের আর্মিতে যারা যারা ভালো ভালো পোস্ট পজিশনে আছেন তাদের প্রত্যেকেরই বহু 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 কোটি টাকার মালিক তারা। বাজওয়াও যেরকম বহু কোটি টাকা, প্রায় ভারতবর্ষের হিসাবে প্রায় 450 কোটি টাকার মতন তার নেটওয়ার্থ। যাই হোক, ফলে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি তাহলে এই জলের প্রপার ইউটিলাইজেশন নেই, এবং ভারতবর্ষ যেহেতু এখন চ্যানেলাইজেশন করে দিয়েছে, ফলে পাকিস্তানের সিন্ধু এবং বালুচিস্তান প্রদেশের দিকে খরা দেখা দিয়েছে। এবং এই খরাতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে চাষ জমিগুলো কম বেশি 32% থেকে নিয়ে 82% পর্যন্ত জল কম পেয়েছে বা জল পায়নি, যার ফলে সেখানে খরা দেখা দিয়েছে। এবার এর সঙ্গে অ্যাডিশনাল কি হয়েছে, পাকিস্তানের ওই যে জলের যে ইউটিলাইজেশন বা সেখান থেকে জলবিদ্যুৎ যেটা, সেটা পাকিস্তানের পাঞ্জাব, যেহেতু মানে পাকিস্তানটা পুরোটা ডমিনেট করে মানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশটা, যার ফলে ওই জলের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন পাঞ্জাব প্রদেশের জন্য হয়েছে বা হচ্ছে। আর ওই যে জলবিদ্যুৎ প্রকল্প থেকে যে বিদ্যুৎ, সেটাও কিন্তু ম্যাক্সিমামটাই ইউটিলাইজেশন হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবে, যার ফলে অন্যান্য প্রভিন্স স্পেশালি সিন্ধু প্রদেশ, বালুচিস্তান প্রদেশ, এরা খুব জল কষ্টে আছে এবং ইলেকট্রিসিটিরও খুব কষ্টে আছে, যার ফলে সেখানে প্রতিনিয়ত অ্যাজিটেশন চলছে। এবারে সেই ঝামেলাটা সামলাতে গিয়ে এখন পাকিস্তানের মন্ত্রীরা নিজেদের টেম্পারামেন্ট লুজ করে ফেলছে, যার ফলে এইটা যদি দেখা যায় ভারতবর্ষের এই যে কাজটা করেছে, তার ফলে ভারতবর্ষ এই প্রথম একটা সফলভাবে হাইড্রোলজিক্যাল স্ট্রাইক বা জল কূটনীতিক আঘাত, পাকিস্তানের উপর একটা জল কূটনীতিক আঘাত হামলা করেছে। সেটা হচ্ছে এই সিন্ধু জল চুক্তিকে হোল্ডে রেখে দিয়ে, ক্যান্সেল করেনি কিন্তু হোল্ডে রেখে দেওয়া আছে। এবং ভারতের প্রধানমন্ত্রী কিন্তু মানে ওপেনলি এটা বলেছে যে জল আর রক্ত দুটো কখনো একসঙ্গে বইতে পারে না, একদমই ঠিক কথা। তো যার ফলে আজকের দিনে যদি দেখি তাহলে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট নেই, চুরি বা করাপশন বেশি হয়ে রয়েছে, যার ফলে পাকিস্তানের সাধারণ মানুষেরা কিন্তু ক্রমশ বিদ্রোহ করছে। ফলে বিদ্রোহ করতে গিয়ে আজকের দিনে কিন্তু পাকিস্তান তাদেরকে সামলাতে পারছে না। ফলে পাকিস্তানের যে দেখবেন ভেরি রিসেন্টলি পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী, ওনার নাম হচ্ছে মুসাদিক মালিক, এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা, এনারা একটা যৌথ সাংবাদিক সম্মেলন করেন এবং করে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় ভারতের উদ্দেশ্যে বলেছেন যে যারা মানে যে দেশ বা যারা পাকিস্তানের জলের ভাগে হাত দেবে তারা সেই হাত কেটে ফেলবে। এবারে এর ঠিক এই যে আস্ফালন চলছে, এর ঠিক এক সপ্তাহ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিস্টার খ্বাজা আসিফ এবং পাকিস্তানের এই পিপিপি পার্টিটা যেটা, তার যে চেয়ারম্যান মিস্টার বিলাওয়াল ভুট্টো জারদারি, এরা দুজন মিলে ভারতবর্ষের এগেনস্টে একটা অ্যালিগেশন এনে একটা ধমকি দিয়েছে যে সেরকম যদি প্রয়োজন মনে হয় এবং আমরা যদি ফাইনালি জলকষ্টে মরে যাই, তাহলে আমরা ভারতবর্ষের সঙ্গে যুদ্ধ করব এবং ফাইনাল যুদ্ধে যাব, এবং সেই যুদ্ধটা হবে, যেহেতু আমরা একটা পাওয়ারফুল নিউক্লিয়ার মানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ, কাজে আমরা কিন্তু পারমাণবিক যুদ্ধেই যাব, এবং সেক্ষেত্রে ভারতবর্ষের উপর আমরা আমাদের পারমাণবিক বোমা নিক্ষেপ করব বা পারমাণবিক শক্তি প্রয়োগ করব। অ্যাজ ইফ ভারতের কাছে তো কোনো কিছু নেই, বা ভারত তো মানে ল্যাজ গুটিয়ে বসে থাকবে, বা ভারত তো কিছু করবেই না। এর আগের এরকমই একবার কনভারসেশন হয়েছিল যখন মিস্টার অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে আমার কোনো অসুবিধা নেই, আমি 50% ভারতবর্ষ স্যাক্রিফাইস করতে রাজি আছি, বাট আই উইল এনশিওর যে কালকে বা পাকিস্তান ম্যাপে থাকবে না, মানে ওয়ার্ল্ডের ম্যাপে পাকিস্তান নামের কোনো দেশ এটা থাকবে না। তো যাই হোক,
আজকের দিনে দাঁড়িয়ে ফিনান্সিয়ালি, আবারও বলছি, ফিনান্সিয়ালি বলুন, ডিফেন্সের পাওয়ারে বলুন, টেকনোলজিতে বলুন, অ্যাডভান্স ইকুইপমেন্টসে বলুন, সব দিক থেকে যদি বলি পাকিস্তানের থেকে আমরা বহু 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 গুণ এগিয়ে আছি। আজকের দিনে ভারতবর্ষ হচ্ছে একটা $4.15 ট্রিলিয়ন ইকোনমি, সেখানে মানে পাকিস্তানের যে জিডিপি সেটা দ্যাট ইজ ইভেন লেস দ্যান বাংলাদেশ। আমার যতটুকু মনে পড়ছে সামওয়্যার অ্যারাউন্ড 450 থেকে 470-475 বিলিয়ন ডলারের ইকোনমি। যাই হোক না কেন, আজকের দিনে কোথায় ভারতবর্ষ $4.15 ট্রিলিয়ন, আর সেক্ষেত্রে পাকিস্তানের জিডিপি হচ্ছে লেস দ্যান ইভেন বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে 500 থেকে 510 বিলিয়ন ডলারের ইকোনমি হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, ফলে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানের নিজস্ব যে সমস্ত অ্যাজিটেশন সেইগুলো সামলাতে গিয়ে পাকিস্তানের মন্ত্রীদের বিভিন্ন ধরনের এই ধরনের মানে ভারতকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অ্যাজিটেটিং বা মানে একটা অ্যাগ্রেশন নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে, এবং আসলে পাকিস্তানের জনগণকে খেপিয়ে তুলতে হচ্ছে। তার কারণ হচ্ছে নিজেরা যেহেতু ডেভেলপমেন্টাল কোনো কাজ করেনি, কিন্তু তবু এটা করতে 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 এটা দেখবেন আপাতত এইরকমভাবে যাচ্ছে, তো যেতে 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 এটা অ্যাগ্রাভেট করবে, এবং এটার জন্য খুব বেশি সময় লাগবে না। আপনারা কখনো ভাববেন না যে নেক্সট 5 ইয়ার্স, তা লাগবে না। কিছু খুব তার অনেক আগেই কিন্তু কোনো না কোনো একটা ইস্যু তৈরি হয়ে যাবে, এবং হওয়ার ফলে পাকিস্তানকে নিজের কারণেই এই কাজটা করতে হবে। তার কারণ হচ্ছে পাকিস্তানের ইকোনমি ক্রমশ ড্রাস্টিক্যালি নিচের দিকে যাচ্ছে বা খুব খারাপের দিকে যাচ্ছে, এবং দেশটা তো মানে মিলিটারি এবং টেরোরিস্ট এরা মিলে তো দখল করে রয়েছে, বা এরা মিলেই তো শাসন ব্যবস্থাটা চালাচ্ছে। ফলে পাকিস্তানের নিজস্ব, আপনারা যদি খেয়াল করে দেখেন, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী 5 বছর কিন্তু শাসন ব্যবস্থায় থাকেনি। যারা ইলেক্টেড তারাও থাকেনি, যারা সিলেক্টেড তারাও থাকেনি। তো ফলে কোনো প্রাইম মিনিস্টার তার 5 বছর কমপ্লিট করতে পারেনি। এটা হচ্ছে পাকিস্তানের হিস্ট্রি এখনো পর্যন্ত। ফলে কোনো না কোনোভাবে এটা অ্যাগ্রাভেট করবে, এবং কোনো না কোনো অবস্থাতে গিয়ে ফাইনালি কিন্তু ভারতবর্ষের সঙ্গে কোনো একটা অজুহাতে যুদ্ধ বাঁধবে। বাট যুদ্ধ বাঁধলেও হয়তো তাতে স্যাক্রিফাইস করতে হবে অনেকেই, কিন্তু ফাইনালি পাকিস্তানের উপর কিন্তু একটা চরম আঘাত নেমে আসবে, এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু পাকিস্তান হয়তো চিরতরে ফাইনালি হয়তো আগামী 50-100 বছরের জন্য মুখ বুজে থাকাটা হ্যাবিট করে নেবে। তো ফলে আপাতত এই পাকিস্তানের তিনজন বেসিক্যালি মন্ত্রীর আলোচনা করলাম, তাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আপনাদের সামনে আমার মতন করে অ্যানালিসিস করলাম ঘটনাগুলোকে, এবং যেটা হতে যাচ্ছে সেটা আগামী দিনে কোনো না কোনো সময় ঘটবে। তো সেটা আপনাদের সামনে রাখলাম। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কীরকম লাগলো না লাগলো। আজকের আলোচনাটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নেক্সট আবার কোনো একটা আলোচনায় পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।